আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কলকাতা স্টাইলে বাঁধাকপির একটা রেসিপি। আর এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি। ভাত, নান, রুটি, পরোটা, রুটি, লুচি সব কিছুর সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু কেটে কুটে নিয়েছি, সেগুলো আমি রান্নার সময় একে একে সব কিছু দেখিয়ে দিব। কড়াই গরম হয়ে যাওয়ার পরে তখন আমি তেল দিয়ে দিচ্ছি, আর আমি আজ দিয়েছি সরিষার তেল। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে হয় মূলত। তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখন এর সাথে অ্যাড করে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আর এখানে অবশ্যই তেজপাতা গরম মশলা দিতে হবে। আর এখানে একটা টিপস থাকছে নতুন রাঁধুনিদের জন্য, সরিষার তেল দিয়ে রান্না করার ক্ষেত্রে যদি তেলের গন্ধ অনেকে সহ্য হয় না, তাহলে সেই ক্ষেত্রে যেটা করবে, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে মানে তেল থেকে একটু ধোঁয়াটা উঠিয়ে নেবে, তাহলে কিন্তু এই গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি এখন কিছুটা সময় ধরে ভেজে নিব। আর দেখা যাচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করার ক্ষেত্রে একটু কিন্তু এখানে ফেনার সৃষ্টি হয়, তো এটা মানে বুঝে নিতে হবে যে কতটা হয়েছে আর কি, তুলে দেখে নিতে হবে যাতে পুড়ে না যায়, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। আর এই রান্নার ক্ষেত্রে আমি যে বৌদির কাছ থেকে রান্নাটা শিখেছি, বৌদি কিন্তু এই পেঁয়াজটা দেয় নাই, এখানে সে দিয়েছিল পাঁচফোড়ন। যেহেতু আমার পাঁচফোড়ন পছন্দ না, ওই জন্য আমি দেই নাই। তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, সব আমি 1 চা চামচ করেই দিয়েছি। আপনারা কিন্তু পরিমাণ বুঝে, যদি আপনারা বেশি রান্না করেন তাহলে একটু বেশি দিবেন, কম রান্না করলে একটু কম দিবেন। আমি আজকে এখানে হাফ বাঁধাকপি নিয়েছি, মানে একটার অর্ধেকটা, পুরাটা নেই নাই। তো এখানে আমি যেভাবে যতটুকু দিয়েছি, আপনারা চাইলে এর থেকে কিন্তু আরও বেশি দিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে আর বেশি দিলে ভালো লাগবে না, ওই জন্য আমি দেই নাই। এখন আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর নতুন রাঁধুনিদের ক্ষেত্রে এখানে আরও একটা টিপস দিয়ে দেই, মশলা যখন তোমরা কষাবে তখন কিন্তু ঢাকনাটা দিয়ে কষাবে, তাহলে চুলার আশপাশ আর নষ্ট হবে না। আর আমার কাছে যেটা মনে হয়, রান্না করার ক্ষেত্রে যদি মশলাটা ভালো করে কষানো হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো কথা বলতে বলতে কিন্তু আমার মানে হয়ে গিয়েছে আর কি মশলাটা কষানো, তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি নাড়াচাড়া করছি, দেখতে পাচ্ছেন যে সুন্দর তেল উঠে এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর সাথে একটু আলু দিয়ে দিচ্ছি। আর আমি আলুটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই আলুটা কিন্তু আলাদা করে তেলে ভেজেও নিতে পারেন। তো আমি ঝামেলা এড়ানোর জন্য এইভাবে আলাদা করে ভেজে নেই নাই, এইভাবেই রান্না করেছি। তো কিছুটা সময় একটু মানে কষিয়ে নিয়েছি আলুটাকে, তারপর আমি এর সাথে এখন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই কেটেছি, ছোট ছোট করে কাটিনি, কারণ এই রেসিপিতে বড় করে কাটার প্রয়োজন, ছোট করে নয়। তো এখন আমি সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আসলে মনে হচ্ছে যে এখন অনেক হয়ে গিয়েছে, নাড়াচাড়া করতে পারছি না। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, কিছুটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো কিছুক্ষণ পর ফিরে এসেছি, কমেও গিয়েছে, আর এর মাঝখানে কিন্তু আমি নেড়ে দিয়েছি কয়েকবার। আর আমি রান্না করার ক্ষেত্রে সাধারণত একটু নাড়াচাড়াটা বেশি করি, আর কাছে দাঁড়িয়ে থেকেই আমি রান্নাটা করি যাতে মানে সুন্দরভাবে হয়। আর না হলে কিন্তু অনেক সময় দেখা যায় পুড়ে গেলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো আমি এইভাবে মানে কিছুক্ষণ পর পর ঢেকে দিয়েছি, আবার একটু নাড়াচাড়া করেছি, আবার ঢেকে দিয়েছি। যে পানিটা গলেছিল সেটাও শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এর সাথে মানে ঝোল প্লাস সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। তো এই পর্যায়ে যেটা আপনারা কিন্তু নর্মাল পানিটা দিবেন না, এই পর্যায়ে একটু গরম পানি দিবেন, মানে হালকা গরম হলে হবে। কারণ হচ্ছে যেহেতু আমাদের এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে যদি আমরা নর্মাল পানিটা দেই, তাহলে কিন্তু আলুটা একটু শক্ত হয়ে যাবে, বাঁধাকপিটাও কিন্তু শক্ত হয়ে যাবে, স্বাদটা চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি আর কি। আর আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান, তাহলে কিন্তু পানিটা আরেকটু বেশি দিবেন। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি।
কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি। আর এই রান্নাতে অবশ্যই কিন্তু এই মিষ্টিটা দিতে হবে। যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটু সুইটেক্স দিতে পারেন চিনির পরিবর্তে। তো এই মিষ্টিটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। আর যেহেতু কলকাতা স্টাইলের রান্না, তাহলে এর মধ্যে একটু মিষ্টি দিতেই হবে, কারণ কলকাতার বেশিরভাগ রান্নাতেই কিন্তু একটু চিনি দেয়। আমার কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিগুলো খেতে। তো এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর এই রান্নার ক্ষেত্রে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে ভালো লাগবে। আর আমি এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এখন আমি আবারও নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ রেখে দিব। আর চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, মানে মিডিয়ামের থেকেও একটু কম রেখেছি, কারণ যদি এই পর্যায়ে পুড়ে যায় তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো এখন আমি আবারও একটু ঢেকে দিব। আর লাস্টে নামানোর আগে যেটা করতে হবে, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর ঘিটা অবশ্যই দিবেন। আর যদি আপনার কাছে ধনিয়া পাতা থাকে তাহলে লাস্টে একটু ধনিয়ার পাতাও দিতে পারেন। আমার কাছে ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। তো যাই হোক, রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন প্রিয়জনকে রান্না করে নতুন নতুন খাবার খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।